রাজধানীর গুলশানে অবস্থিত বিশাল কর্পোরেট ভবন রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ভোরের সূর্য তখনও পুরোপুরি তেজ ঝরায়নি। অফিসের সামনে কালো রঙের ঝকঝকে BMW গাড়িটা স্টার্ট দিয়ে রাখা হয়েছে। গাড়ির পেছনে গম্ভীর মুখে বসে আছেন দেশের শীর্ষস্থানীয় তরুণ উদ্যোক্তা অর্ক রহমান। তার ব্যক্তিগত সচিব সালাম সাহেব কাঁপা কাঁপা হাতে কিছু ফাইল নিয়ে এগিয়ে এলেন। স্যার, সব রেডি। আপনি কি সত্যিই একাই ড্রাইভ করে যাবেন? হাইওয়ের অবস্থা খুব একটা ভালো না, আর ইদানিং বাজারে আপনাকে নিয়ে নানা রকম গুজব শোনা যাচ্ছে। সিকিউরিটি টিম সাথে নিলে ভালো হতো না? অর্ক রহমান একটা শীতল হাসি দিয়ে বললেন, সালাম সাহেব, আপনি সবসময় একটু বেশি দুশ্চিন্তা করেন। আজকের মিটিংটা আমার জীবনের সবচেয়ে বড় ডিল। আমি চাই না কেউ জানুক আমি কোথায় যাচ্ছি, এমনকি কোম্পানির বোর্ড মেম্বাররাও যেন টের না পায়। আপনি শুধু নজর রাখবেন যেন আমার অনুপস্থিতিতে কোনো বিশৃঙ্খলা না হয়। অর্ক গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার সাথে সাথেই সালামের পকেট থেকে একটা ফোন বেজে উঠল। ওপাশে ছিল অর্কের ছোট ভাই আসিফ। সালামের কণ্ঠ মুহূর্তেই বদলে গেল। জি ছোট স্যার, বড় সাহেব একা বের হয়েছেন, কাজটা এখনই শুরু করা দরকার। আসিফ তার আস্তানায় বসে পৈশাচিক হাসল। সে জানত অর্ক বেঁচে থাকলে সে কোনোদিন এই বিশাল সাম্রাজ্যের মালিক হতে পারবে না। সে তানিয়া নামের এক কুচক্রী মেয়েকে ইশারা করল। তানিয়া ফোনে একজনকে নির্দেশ দিল, প্ল্যাটিনাম হাইওয়েতে ঠিক 11টায় বিস্ফোরণটা হতে হবে, কোনো ভুল যেন না হয়। সকাল 11টা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। অর্কর গাড়িটারা যখন ফাঁকা রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটছিল, হঠাৎই রাস্তার পাশের এক ঝোপের আড়াল থেকে রিমোট কন্ট্রোল দিয়ে শক্তিশালী বোমা ফাটানো হলো। এক বিকট শব্দে অর্কর গাড়িটা রাস্তার পাশের খাদে ছিটকে পড়ল। দাউ দাউ করে জ্বলতে শুরু করল গাড়িটি। কিছুক্ষণ পরেই দেশের সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ শুরু হলো। রহমান গ্রুপের চেয়ারম্যান অর্ক রহমান গাড়ি দুর্ঘটনায় নিহত। পুলিশ জানিয়েছে বিস্ফোরণটি পরিকল্পিত হতে পারে। অফিসে বসে আসিফ টিভিতে খবরটা দেখছিল আর মনে মনে ভাবছিল, বড় ভাই তুমি তো গেলে, এবার এই ঢাকা শহর, এই কোম্পানি আর এই 1000 কোটি টাকা সব আমার। সে জানত না আগুনের লেলিহান শিখা থেকে রক্তাক্ত অবস্থায় অর্ক কোনো মতে হামাগুড়ি দিয়ে পাশের ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গিয়েছিল। ঢাকার উত্তরা এলাকায় একটি ছোট ফ্ল্যাটে থাকে মেঘলা। নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাবা হার্টের রোগী, মা শয্যাশয়ী। তাদের পারিবারিক একটা ছোট গার্মেন্টস ব্যবসা ছিল, যা এখন দেউলিয়া হওয়ার পথে। মেঘলার মা তাকে ধরে কাঁদছেন, মারে, জহির সাহেবের প্রস্তাবটা মেনে নে। উনি বলেছেন তোর সাথে বিয়ে হলে আমাদের সব ঋণ শোধ করে দেবেন, তোর বাবার চিকিৎসার দায়িত্ব নেবেন, না হলে আমরা যে পথে বসব। মেঘলা ঘৃণায় শিউরে উঠল। জহির দস্তগীর এলাকার প্রভাবশালী লোক হলেও আড়ালে সে মাদক আর চোরাচালানের সিন্ডিকেট চালায়। মেঘলা চিৎকার করে বলল, মা, তুমি কি জানো ওই লোকটা একটা জানোয়ার? সে মেয়ে পাচার করে। তোমরা নিজের মেয়ের জীবন দিয়ে টাকা কিনতে চাইছো? বাবা কাশতে কাশতে বললেন, আমাদের আর উপায় নেই মা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মেঘলা আর সহ্য করতে পারল না। বৃষ্টির মধ্যে চোখের জল মুছতে মুছতে নিজের পুরনো স্কুটিটা নিয়ে বের হয়ে পড়ল। তার মনে হচ্ছিল এই শহর থেকে যদি চিরতরে পালিয়ে যাওয়া যেত। বৃষ্টির তীব্রতা বাড়ছে। কুড়িল ফ্লাইওভারের নিচে অন্ধকার এক নির্জন রাস্তায় মেঘলা স্কুটি চালিয়ে যাচ্ছিল। হঠাৎই ধুলো বালি আর রক্তমাখা এক কঙ্কালসার মানুষ তার স্কুটির সামনে চলে এলো। মেঘলা ব্রেক কষলেও লোকটার সাথে ধাক্কা লেগে সে ছিটকে পড়ল। ভয়ে মেঘলা কাঁপছিল। সে ভাবল লোকটা বুঝি মারা গেছে। স্কুটি থেকে নেমে দেখল লোকটার সারা শরীর পুড়ে গেছে। মুখ চেনার উপায় নেই, কিন্তু তার শ্বাস তখনও চলছে। ও আল্লাহ, এ কি বিপদ হলো! মেঘলা এদিক ওদিক তাকালো, কিন্তু কেউ নেই। মানবিকতার খাতিরে সে একটা রিকশা ডেকে লোকটাকে কোনো মতে তুলে নিল। নিজের বাড়িতে ফিরিয়ে আনলো তাকে, কারণ হাসপাতালে নিলে পুলিশ তাকেই দোষী ভাববে। বাড়ির এক কোণে লোকটাকে শুইয়ে দিয়ে মেঘলা সারা রাত তার সেবা করল। লোকটার যখন জ্ঞান ফিরল, সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি কে? এটা কোন জায়গা? আমার নাম কি? মেহজাবিন অবাক হয়ে বুঝল লোকটা তার স্মৃতি হারিয়ে ফেলেছে। সে আসলে অর্ক রহমান, কিন্তু এই পোড়া মুখ আর বিধ্বস্ত অবস্থায় তাকে চেনার কোনো উপায় নেই। অর্ক নিজের নাম পর্যন্ত মনে করতে পারছে না। পরদিন সকালে জহির দস্তগীর তার দলবল নিয়ে মেঘলাদের বাড়িতে হাজির হল। কি মেঘলা বিবি, বিয়ের শাড়ি পাঠিয়ে দিয়েছি, আগামী পরশুই বিয়ে। মনে রেখো, না বললে তোমার বাবার লাশ পরদিনই হাসপাতাল থেকে বের হবে। জহির যাওয়ার পর মেঘলা ঘরে ঢুকে দেখল সেই অচেনা লোকটা, অর্থাৎ অর্ক, জানালার ধারে বসে আছে। মেঘলার মাথায় এক অদ্ভুত পাগলামি চাপল। সে ভাবল জহিরের হাত থেকে বাঁচতে হলে তাকে এখনই বিয়ে করতে হবে, আর এই স্মৃতিভ্রষ্ট লোকটাই হতে পারে তার রক্ষা কবচ। মেঘলা অর্কের কাছে গেল।
শুনুন, আপনার নাম আমি রাখলাম আয়ান। আপনার কেউ নেই, আমারও কেউ নেই। আপনি কি আমায় বিয়ে করবেন? এটা শুধু একটা নাটক হবে, যাতে আমি ওই শয়তানটার হাত থেকে বাঁচতে পারি। বদলে আমি আপনার সুস্থ হওয়া পর্যন্ত খেয়াল রাখব। অর্ক তথা আয়ান ফ্যাকাশে মুখে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি আপনার জন্য এইটুকু করতেই পারি। মেঘলা গোপনে কাজীকে ডেকে আয়ানকে বিয়ে করে ফেলল। যখন সে তার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, তারা স্তম্ভিত হয়ে গেলেন। এক ভিখারিকে বিয়ে করলি তুই? আমাদের মান সম্মান সব শেষ করে দিলি? মা আর্তনাদ করে উঠলেন। মেঘলা শক্ত গলায় বলল, জহিরের লাল শার্ট থেকে এই ভিখারি অনেক ভালো মা। আমি আয়ানের স্ত্রী হিসেবে এই বাড়িতেই থাকব। এদিকে রহমান গ্রুপের অফিসে আসিফ যখন চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য সই করতে যাচ্ছে, তখন সালাম সাহেব হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। স্যার, একটা সর্বনাশ হয়েছে। অর্ক সাহেবের হাতে যে সিক্রেট ট্র্যাকার চিপটা বসানো ছিল, সেটা আবার সিগন্যাল দিচ্ছে। লোকেশন দেখাচ্ছে উত্তরার একটা এলাকায়। আসিফের হাত থেকে কলমটা পড়ে গেল। তার চোখের কোণে হিংস্রতা ফুটে উঠল। তার মানে সে বেঁচে আছে? সালাম, এক্ষুনি আমাদের লোক পাঠা উত্তরার ওই এলাকায়। যদি সে বেঁচে থাকে, তবে এবার তাকে আমি জ্যান্ত কবর দেব। গল্পটি এক রোমাঞ্চকর মোড় নিল। একদিকে মেঘলার ঘরে স্মৃতি হারানো অর্ক, আর অন্যদিকে তাকে খুঁজে বের করার জন্য হন্যে হয়ে আসা খুনিরা। অর্ক কি তার স্মৃতি ফিরে পেতে? মেঘলা কি পারবে তার চুক্তির স্বামীকে রক্ষা করতে? মেঘলা আর আয়ানের অর্থাৎ অর্কের বিয়ের খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো এলাকায়। বিয়ের মাত্র কয়েক ঘন্টা পরেই মেঘলাদের ছোট ফ্ল্যাটের সামনে এসে থামল জহির দস্তগীরের কালো রঙের এসইউভি। তার সাথে অন্তত 10-12 জন সশস্ত্র গুন্ডা। জহির লাথি মেরে মেঘলাদের সদর দরজা ভেঙে ভেতরে ঢুকল। তার চোখে তখন খুনের নেশা। কি ভেবেছিস মেঘলা, একটা ভিখারিকে বিয়ে করে আমার হাত থেকে বেঁচে যাবি? জহির দস্তগীর যা চায় তা কেড়ে নিতে জানে। মেঘলার বাবা ভয়ে সোফার কোণে কুঁকড়ে গেলেন। মেঘলা সামনে এসে দাঁড়ালো। আমি এখন বিবাহিত জহির সাহেব, আপনি দয়া করে এখান থেকে চলে যান। জহির অট্টহাসি হাসল। তারপর সোজা গিয়ে আয়ানের কলার চেপে ধরল। আয়ানও তখনও শান্ত হয়ে বসেছিল, কিন্তু জহিরের হাতের স্পর্শে তার চোখের মণি হঠাৎই স্থির হয়ে গেল। অবচেতন মনে যেন তার ভেতরের অর্ক রহমান জেগে উঠল। জহির চিৎকার করে বলল, এই আপদটাকে আজ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, ধর একে। ঠিক সেই মুহূর্তে আয়ান জহিরের হাতটা এমন এক কায়দায় মুচকে দিল যে জহির ব্যথায় চিৎকার করে মেঝেতে বসে পড়ল। আয়ানের নিজেরও অবাক লাগলো। সে জানত না তার শরীরে এত শক্তি বা যুদ্ধের এই কৌশল কোত্থেকে এলো। এটা ছিল তার অবচেতন মনের ডিফেন্স মেকানিজম। জহিরের গুন্ডারা যখন আয়ানের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, ঠিক তখন মেঘলা মাঝখানে দাঁড়িয়ে পড়ল। খবরদার, পুলিশ ডাকবো আমি। জহির ব্যথায় কাতরাতে কাতরাতে গালি দিয়ে চলে গেল, কিন্তু যাবার আগে হুমকি দিয়ে গেল, আজ রাতের সূর্য তুই আর তোর ওই ভিখারি স্বামী দেখবি না। রাতের নিস্তব্ধতা। মেঘলা দেখল আয়ান জানালার পাশে দাঁড়িয়ে নিজের মাথায় হাত বুলিয়ে কি যেন ভাবছে। আয়ানের কপালে ঘাম। সে বিড়বিড় করে বলছে, মিটিং, হাইওয়ে, আগুন, আসিফ। মেঘলা কাছে গিয়ে বলল, আয়ান সাহেব, আপনি কি কিছু মনে করতে পারছেন? আয়ান মেঘলার দিকে তাকালো। তার চোখে তখন এক অন্যরকম আভিজাত্য। সে বলল, মেঘলা, আমি কে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার পেছনে খুব ভয়ঙ্কর কোনো শক্তি লেগে আছে। আমার হাতের এই ব্যান্ডটা দেখছো? এখানে একটা নীল আলো জ্বলছে নিভছে। মেঘলা লক্ষ্য করল আয়ানের হাতে থাকা সেই বিশেষ ট্র্যাকার চিপটা, যা ঘড়ির মতো দেখতে, থেকে সিগন্যাল বের হচ্ছে। মেঘলা বুঝতে পারল না এটাই আয়ানের জন্য বিপদ ডেকে আনছে। এদিকে আসিফ আর সালাম সাহেব তাদের লোকবল নিয়ে উত্তরার সেই গলিতে পৌঁছে গেছে। সালাম সাহেব জিপিএস ট্র্যাকার দেখে বললেন, স্যার, ওই নীল রঙের ছোট বাড়িটা, বড় সাহেব ওখানেই আছেন। আসিফ তার পকেট থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করল। সালাম, এবার আর কোনো ভুল হবে না। আজ আমি নিজের হাতে অর্ক রহমানকে শেষ করব। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জহির দস্তগীরের লোকেরা ওই একই বাড়িতে হামলা করার জন্য জড়ো হয়েছিল। আসিফের প্রফেশনাল খুনি আর জহিরের স্থানীয় গুন্ডাদের মধ্যে এক ভুল বোঝাবুঝি শুরু হলো। দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল। বাইরে গোলাগুলির শব্দ শুনে মেঘলা আতঙ্কিত হয়ে পড়ল। সে আয়ানকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু গলি পার হতেই তাদের সামনে এসে দাঁড়ালো আসিফ। পিস্তল হাতে আসিফকে দেখে আয়ান থমকে দাঁড়ালো। মেঘের আড়াল থেকে চাঁদ বের হতেই আসিফের মুখটা পরিষ্কার দেখা গেল, আর সেই মুহূর্তেই আয়ানের মাথায় যেন বজ্রপাত হলো। মস্তিষ্কের নিউরনগুলো সজোরে ধাক্কা খেল। বিস্ফোরণ, আগুন আর আসিফের শয়তানি হাসি, সব দৃশ্য সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠল। আসিফ, এক গম্ভীর বলিষ্ঠ কণ্ঠে ডাক দিল আয়ান। তার কণ্ঠস্বর এখন আর ভিখারির মতো নয়, বরং রহমান গ্রুপের সেই সিংহপুরুষ অর্ক রহমানের মতো। আসিফ চমকে গেল। ভাই, তোমার স্মৃতি ফিরে এসেছে?
অর্ক রহমান ঘৃণা ভরে হাসলেন। তুই ভেবেছিলি আমাকে মেরে সব তোর হয়ে যাবে? স্মৃতি হারালেও রক্ত কথা বলে আসেফ। আমি জানতাম না আমার নিজের ভাই আমার সাথে এমনটা করবে। আসেফ কাপা কাপা হাতে ট্রিগার টিপতে যাচ্ছিল। ঠিক তখনই সালাম সাহেব পেছন থেকে আসেফের হাত ধরে ফেললেন। ক্ষমা করবেন ছোট সাহেব, আমি অর্ক সাহেবের নুন খেয়েছি, আপনার গুণ গাইতে পারবো না। আমি অলরেডি পুলিশকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। পুলিশ এসে আসেফ আর জহির দস্তগীর উভয়কেই গ্রেফতার করল। জহির তখনও বুঝতে পারছিল না যে সে আসলে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীর সাথে পাঙ্গা নিয়েছিল। অর্ক রহমান মেঘলার দিকে তাকালেন। মেঘলা তখনও ভয় আর বিস্ময়ে থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা আর সেই আয়ান নেই, সে এখন 1000 কোটি টাকার মালিক অর্ক রহমান। মেঘলা নিচু স্বরে বলল, তাহলে আপনিই সেই অর্ক রহমান? আমি জানতাম না। আমাদের চুক্তি শেষ, আপনি এখন আপনার প্রাসাদে ফিরে যেতে পারেন। অর্ক মেঘলার খুব কাছে এগিয়ে এলেন। মেঘলার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। চুক্তি ছিল স্মৃতি ফিরে পাওয়া পর্যন্ত, কিন্তু আমাদের বিয়েটা তো আইনি ছিল মেঘলা। তুমি আমায় ভিখারি ভেবে আশ্রয় দিয়েছিলে, আমার প্রাণ বাঁচিয়েছিলে। অর্ক রহমান কাউকে ঋণ রাখে না, আর যে হাত সে একবার ধরে তা কখনো ছাড়ে না। মেঘলার চোখে জল চলে এলো। অর্ক হাসলেন। চলো, রহমান ভিলার নতুন মালকিনকে বরণ করার সময় হয়েছে, আর তোমার বাবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ডাক্তার কালই আসছে। ভোরের আলো ফুটেছে ঢাকার আকাশে, তবে আজ সেই আলোতে কোনো ধোঁয়া নেই, আছে এক নতুন আশার আভা। অর্ক রহমান তার সাম্রাজ্যে ফিরে গেলেন, কিন্তু একা নন, পাশে আছে মেঘলা, যে তাকে শুধু জীবন দেয়নি, শিখিয়েছে স্বার্থহীন ভালোবাসা। আসেফের ঠাঁই হলো জেলের অন্ধকারে, আর অর্ক মেঘলার ভালোবাসার গল্প রয়ে গেল এই শহরের অলিতে গলিতে।